আচ্ছা, পরমাণুদের এই যে বিশাল দুনিয়া, এটা কি পুরোটাই এলোমেলো, নাকি এর ভেতরেও কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন আছে? আজকের এই আলোচনায় আমরা পরমাণুদের সেই সব গোপন প্যাটার্নগুলোই খুঁজে বের করব যা ওদের সব আচরণকে নিয়ন্ত্রণ করে। তো চলুন শুরু করা যাক খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলগুলোকে তো একটা পরিবার বলাই যায়, কিন্তু ভাবুন তো, একই পরিবারের ভাই বোনদের মধ্যেও যেমন সবাই একরকম হয় না, এখানেও ঠিক তাই। কেউ আকারে বেশ বড়, আবার কেউ বেশ ছোট। কিন্তু কেনই পার্থক্য? এই পুরো রহস্যের চাবিকাঠি কিন্তু কোনো জটিল অঙ্কে নয়, বরং লুকিয়ে আছে ওদের নিজেদের ভেতরের গঠনে। আর এই গঠনটাই ঠিক করে দেয় একটা মৌল আরেকটা মৌলের সাথে ঠিক কেমন ব্যবহার করবে। তো চলুন দেখে নেই আমরা কিভাবে এগোব। প্রথমে পরমাণুর জগৎ, তারপর ওদের আকার আকৃতি, এরপর দেখব ইলেকট্রনকে ছাড়াতে কত শক্তি লাগে, কিছু নিয়ম ভাঙার গল্প থাকবে, আর শেষে জানব এই সব কিছুর মানেটা কি। তাহলে আর দেরি না করে চলুন প্রথমেই কথা বলি পরমাণুর আকার নিয়ে। পর্যায় সারণীতে দুটো মূল ধারা বা ট্রেন্ড আছে যা আমাদের বুঝতে সাহায্য করবে কেন কিছু পরমাণু ছোট আর কিছু বড় হয়। ব্যাপারটা অনেকটা শীতের জামা পরার মতো। ধরুন লিথিয়াম, ওর আছে দুটো স্তর, যেন শুধু একটা শার্ট পরে আছে। সোডিয়াম পরল তার উপর একটা সোয়েটার, কারণ ওর স্তর 3টা। আর পটাশিয়াম, সে তো জ্যাকেটও পরে ফেলল 4টা স্তর নিয়ে। বুঝতেই পারছেন, স্তর যত বাড়ছে পরমাণুটাও ফুলে ফেপে বড় হচ্ছে। তার মানে নিয়মটা খুবই সোজা। গ্রুপের ওপর থেকে যত নিচে নামা যায়, একটা করে নতুন শক্তিস্তর বা শেল যোগ হতে থাকে। আর এই নতুন স্তরের জন্যই পরমাণুর সাইজটাও ধাপে ধাপে বাড়তে থাকে। কিন্তু একই সারিতে বাম থেকে ডানে গেলে কি হয়? এখানে গল্পটা একটু অন্যরকম। ধরুন সোডিয়াম আর ক্লোরিন, দুজনেরই কিন্তু শক্তিস্তর 3টে, কিন্তু সোডিয়ামের নিউক্লিয়াসে আছে মাত্র 11টা প্রোটন, আর ক্লোরিনের পুরো 17টা। তো কার চুম্বকের জোর বেশি হবে? অবশ্যই ক্লোরিনের। আর এই বেশি টানের কারণেই ক্লোরিন তার ইলেকট্রনের স্তরগুলোকে আরও কাছে টেনে নেয়, ফলে সাইজে একটু ছোট হয়ে যায়। সহজ কথায়, বাম থেকে ডানে গেলে আকর্ষণ বাড়ে আর আকার কমে। ব্যাস, এটাই হলো মূল সূত্র। আচ্ছা, আকার তো বুঝলাম, কিন্তু এই আকারের সাথে শক্তির কি সম্পর্ক? চলুন এবার সেই গল্পে ঢোকা যাক। মানে, একটা ইলেকট্রনকে তার ঘর থেকে বের করে আনতে ঠিক কতটা জোর বা শক্তির প্রয়োজন হয়? রসায়নের ভাষায় একে বলে আয়নীকরণ শক্তি। তবে আমরা এটাকে বলতে পারি ইলেকট্রনের মুক্তিপণ। মানে, নিউক্লিয়াস তো ইলেকট্রনকে নিজের দিকে টেনে ধরে রাখে, তাই না? সেই আকর্ষণ ছিঁড়ে ইলেকট্রনটাকে মুক্ত করতে যে শক্তিটা লাগে, সেটাই হলো এই মুক্তিপণ। এখন দেখুন ব্যাপারটা কত সহজ। যদি পরমাণুটা বড় হয়, তার মানে কি? ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে। আর দূরে থাকলে আকর্ষণ কম, তাই ওকে সরানো অনেক সোজা। মানে, মুক্তিপণ লাগবে একদমই কম। উল্টো দিকে, যদি পরমাণুটা ছোট হয়, তার মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসের একদম কাছে কড়া পাহারায় আছে। আর তাই ওকে সরানো ভীষণ কঠিন। মানে, মুক্তিপণ দিতে হবে অনেক অনেক বেশি। তার মানে সম্পর্কটা কিন্তু একেবারে উল্টো। সাইজ যত বড়, ইলেকট্রনকে সরানো তত সহজ, মানে শক্তি লাগে কম। আর সাইজ যত ছোট, শক্তি লাগে তত বেশি। কিন্তু বিজ্ঞানের মজাটাই তো হলো নিয়মের ব্যতিক্রমগুলোতে। চলুন এবার এমনই এক অদ্ভুতরে কেস দেখা যাক, নাইট্রোজেন আর অক্সিজেনের। দেখুন, নিয়ম অনুযায়ী তো বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ার কথা, মানে অক্সিজেনের শক্তি নাইট্রোজেনের চেয়ে বেশি হওয়া উচিত। কিন্তু বাস্তবে হয় ঠিক তার উল্টোটা, নাইট্রোজেনেরই বেশি। কিন্তু কেন? নিয়মটা এখানে কাজ করছে না কেন? এর উত্তরটা আছে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো আছে তার মধ্যে। দেখুন, নাইট্রোজেনের বাইরের পি অরবিটালগুলো ঠিক অর্ধেক ভর্তি। আর এই অর্ধেক ভর্তি অবস্থাটা পরমাণুর জন্য খুব স্টেবল, মানে স্থিতিশীল একটা অবস্থা। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? ওর পি অরবিটালে একটা ইলেকট্রন বেশি আছে, যা তাকে একটু আনস্টেবল বা অস্থিতিশীল করে তোলে। আসলে প্রকৃতি সবসময় স্থিতিশীলতা পছন্দ করে। নাইট্রোজেন তার এই সুন্দর, গোছানো, সুখী অবস্থাটা নষ্ট করতে চায় না। তাই ওর কাছ থেকে ইলেকট্রন ছিনিয়ে নিতে অনেক বেশি শক্তি লাগে। অন্যদিকে অক্সিজেন ভাবে, আরে একটা ইলেকট্রন ছেড়ে দিলেই তো আমি নাইট্রোজেনের মতো স্টেবল হয়ে যাব। তাই সে বেশ কম শক্তিতেই একটা ইলেকট্রন ছেড়ে দেয়। এখন প্রশ্ন হল, এত কিছু জেনে লাভটা কি? লাভটা হলো পরমাণুর এই আকার আর ইলেকট্রন ছাড়ার ক্ষমতার উপরই নির্ভর করে পুরো রসায়নের জগৎটা। মানে কে কার সাথে মিশবে, কিভাবে মিশবে, সব কিছু। তাহলে এক কথায় মনে রাখার বিষয়গুলো কি কি? গ্রুপের নিচে নামলে সাইজ বাড়ে, শক্তি কমে। সারিতে ডানে গেলে সাইজ কমে, শক্তি বাড়ে। আর হ্যাঁ,
স্থিতিশীলতার ব্যাপারটাও কিন্তু মাঝে মাঝে সাধারণ নিয়মকে হার মানিয়ে দেয়। এই সব মিলিয়েই ঠিক হয় একটা মৌল কতটা রাসায়নিকভাবে সক্রিয় হবে। আসল কথা হচ্ছে একটা মৌল কতটা সহজে ইলেকট্রন দিতে বা নিতে চায় সেটাই ঠিক করে দেয় সে অন্যের সাথে কিভাবে বন্ধুত্ব করবে, মানে বন্ধন তৈরি করবে। কেমিস্ট্রির মূল খেলাটাই কিন্তু এখানে। তাহলে চলুন একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। আমরা জানি সোডিয়াম খুব সহজেই একটা ইলেকট্রন দিয়ে দেয়, আর ক্লোরিন সে সহজে ইলেকট্রন ছাড়ে না। এই যে দুজনের দুই রকম স্বভাব, এটাই কি আমাদের খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইড তৈরির মূল কারণ? একটু ভেবে দেখবেন কিন্তু।